আপনি এত রাতে এখানে কি? জোনাকির আলো চোখে পড়ে মাস্টার মশাইয়ের মিষ্টি হাসি। মিষ্টি হেসে সে বলল, তোর জন্য কিছু স্যুপ করিয়েছি, এই যে বয়ামে বন্দি করে এনেছি। এগুলোর জন্যই তো কাল ব্যথা পেলি, তাই এনে দিলাম। তিস্তা খাটে থাকা বয়মটা আঁকড়ে ধরল। খুশি যেন তার ধরে না। এতগুলা জোনাকি সে তো কখনোই একসাথে ধরতে পারে না। মাস্টার মশাই তাকে কতগুলো জোনাকি দিল। কত ভালো মাস্টার মশাইটা। প্লাবন তিস্তার বাঁধনহারা খুশি দেখে জানালার লম্বা শিকের ফাঁকটা দিয়ে নিজের হাতটা এগিয়ে তিস্তার মাথায় আদুরে চেনহের হাত বুলালো। কিছুক্ষণ তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, কবে বড় হবি? তাড়াতাড়ি বড় হয়ে যা না। কথাটা বোধগম্য হয়নি তিস্তার। সে তখন তার জোনাকি দেখার ব্যস্ত। সেই মধ্যরাতের মধ্যাহ্নে মাস্টার মশাইয়ের বিমোহিত কণ্ঠের ছোট্ট বাক্যের অর্থ বুঝেনি অবুঝ তিস্তা। কিন্তু আজ বুঝেছে সে আকুতি মাখা বাক্যের তাৎপর্য। আজ বড় হয়েছে, কিন্তু কোথায় সে মাস্টার মশাই যার জন্য বড় তিস্তার বুকের বাঁ পাশ খালি লাগে? কোথায় সে? মধ্যরাতে সে সুখ বিক্রেতা পুরুষ আজ এক আকাশ বিষণ্ণতা নিয়ে কোথায় গেল? এসব ভাবনার মাঝে নিজের শরীর ভীষণ ধাক্কা অনুভব করে। দৃষ্টি ফিরিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে ভাতের থালা নিয়ে। কতদিন পর মাকে দেখল। তিস্তা তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরল। এতদিনের কান্না জড়িয়ে দিল ভীষণভাবে। তনয়া মেয়ের মাথায় হাত বুলালো। মেয়েটা কাঁদছে কেন? তবে কি খারাপ ঘটনাগুলো মনে পড়ে কাঁদছে? তনয়া ভাতের থালাটা খাটে রেখে সান্ত্বনার স্বরে বলল, কাঁদছো কেন? কিছু হয়নি, ভাগ্যে যা ছিল তা হয়েছে। তুমি এর জন্য নিজেকে দোষ দিও না। ও তোমার ওরা তোমার সাথে যা সর্বনাশ করেছে তার বিচার হবে। মায়ের কথায় তিস্তায় অবাক হয়। সর্বনাশ করেছে? আটকে রাখাটাই কি সর্বনাশ? তিস্তা অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করলো। সর্বনাশ মা আটকে রেখেছে যে? তনয়া অবাক হলো। মেয়েটা কেমন প্রশ্ন করছে? পাগল হলো নাকি? কি সর্বনাশ কি বুঝে না? বাহির থেকে দাদি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তোর সতীত্ব ছিঁড়া খাইছে জানোয়ারের মতন। এর চাইয়া বড় সর্বনাশ হয়? দাদির কথায় তিস্তা যেন আকাশ থেকে পড়ল। অবাক কণ্ঠে বলল, ওরা তো আমায় কিছু করেনি যুবতী। শীতল রাত, আধার ঘেরা চারপাশে বড় রাজকীয় বাড়িটার পেছন দিকের ছোট্ট বাগানের দিকে দাঁড়িয়ে আছে প্লাবন। সে কিছুই করতে পারছে না। তার হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে যেন কেউ। এই মুহূর্তে তার বসে থাকার সময় নেই, তবুও দম খিচে বসে থাকতে হচ্ছে। কেমন আছে তার ছোট্ট তিস্তা? প্রায় 1 মাস তো হতে চলল। তাদের প্রেমের নির্বাসনের মেয়েটা যা দুষ্ট, শরীরের ঠিক মতন খেয়াল রাখে না, নাকি মাস্টার মশাই এর বিরহে মেয়েটা থম মেরে গেছে? ভালো আছে মেয়েটা? আচ্ছা, হরপ্রসাদ যদি এর মাঝে গ্রামে গিয়ে তাদের বিয়ের কথা বলে দেয়, তখন? মেয়েটা যে মানতে পারবে না। মাস্টার মশাইকে নিয়ে তো তার সব অনুভূতির সৃষ্টি। কিশোরী মনের আধিপত্য বিস্তার করে মাস্টার মশাই। সে মাস্টার মশাইয়ের কাছ থেকে এমন প্রতারণা সামলে উঠতে পারবে তো মেয়েটা? প্লাবন থমকায়। এসব যে সে আজ ভাবছে তেমনটা না। প্রতিদিন ওই তিস্তার ভাবনায় তার ঘুম খাওয়া দাওয়া আর হয় না। এ খবর তো জানবে না তিস্তা, কেবল জানবে তার মাস্টার মশাই তাকে বাজেভাবে ঠকিয়েছে। প্লাবনের মনে পড়ে গ্রামের প্রথম দিনের কথা। কাঠফাটা রোদ্দুরে সে দেখেছিল প্রথম তিস্তার মুখ। ছোট্ট কিশোরী হাঁটু থেকে আর একটা নিচ অবধি একটা গাঢ় হলুদ রঙের ফ্রক পরে ক্ষেতের মাঝ দিয়ে দুহাত ছড়িয়ে দৌড়ে যাচ্ছে। তার যেন কোনো পিছুটান নেই। ঘরমাক্ত লাল মুখখানা, ছোট ছোট চুলগুলো গাঢ় অবধি বেনি। সে কিশোরী মুখে কি মায়া! সে তো দেখছিল সেদিন। সে জানে না, কেবল এতটুকু জানে এরপর আর কারো মুখে তাকে টানেনি, মায়া আসে না। মেয়েটা কেমন আষ্টে পিষ্টে রেখেছে তাকে। এমন মায়া বুঝি ছাড়ানো যায়? মধুসখীর পারে দুজনের কত স্মৃতি, এসব কি আদৌ ভোলা যায়? তিস্তার বিরহে হঠাৎ করেই মাস্টার মশাইয়ের সব খালি খালি লাগছে। প্রিয় মানুষটাকে একবার দেখতে চাওয়ার তৃষ্ণা পৃথিবীর সব তৃষ্ণাকে হার মানায়। প্লাবন চোখ বন্ধ করে। তার ব্যথা গলায় সুর হয়ে আসে। চোখের কোণে বেসে ওঠে তিস্তা খিলখিল হাসি। সেই হাসি প্লাবনের গলায় তাল দেয়। প্লাবন আনমনেই গেয়ে ওঠে,
উষ্ণ দুপুরে দেখিয়াছি তারে, মায়া লাগাইয়াছে সে। আমি তিস্তার ঢেউয়ে তাকে দেখি, হৃদয়ে বাসা বাঁধিয়াছে যে। গানের সুরে ভেসে গেল সবটুকু আকুলতা, নিজেকে সঁপে দিল প্রণয়িনীর কাঠগড়ায়। মনের জ্বলন্ত লেলিহান শিখা ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু তা বেশিক্ষণ হলো না। ডাক পড়ল তার, সুরে ভাটা পড়ল, ছন্দ কেটে গেল সুরের। একটু একটু করে সঞ্চয় করা শীতলতা নিমিষেই রাগে পরিণত হলো। বিরক্তে কুঁচকে গেল কপাল ভ্রু জোড়া। সে মেয়েদের সম্মান করে বলে এখন এই মেয়েটাকে সহ্য করছে, আর না হয় কবেই পুঁতে ফেলতো মাটিতে। প্লাবন চুপ হতে দেখে বিষাদিনী এগিয়ে গেল। পরনের নীল রাঙ্গা শাড়িটার আঁচল ঘাড়ের উপর যত্ন করে উঠিয়ে রিনরিনে মেয়ে কণ্ঠে বলল, মাস্টার মশাই, প্রেমের পরিণতি সুখকর না হলে বড্ড কষ্ট মেলে, তাই না? অনেকদিন পর, ঠিক কতদিন পরে এই ডাকটা শুনল প্লাবন? 28 দিন বোধ হয়। ঠিক 28 দিন না, হরপ্রসাদও তো সেদিন একবার ডেকেছিল, কিন্তু এখন ভুল জায়গায়। অপছন্দের পাত্রী থেকে এমন ডাক আশা করেনি প্লাবন। এত পছন্দের ডাকটাও ভীষণ বিষাক্ত মনে হলো। চোয়াল শক্ত হলো প্লাবনের। মেয়েটার সাথে আর ভালো আচরণ করা যাবে না। অনেক তো হলো। প্লাবন বিরক্তির সুরে বলল, সেটা আপনি জেনে কি করবেন বিষাদিনী? আপনি তো কেবল বিষাদ ছড়াতে জানেন, এতটুকুই আপনি জেনে রাখুন। প্লাবনের উত্তরে বিষাদিনী হাসে, মনে মনে নিজের ভাগ্যকে ধিক্কার দিয়ে বলে, দেখলি তো বিষাদিনী, তুই তোর বিষাদ মাখা মন নিয়ে বিষাদি ছড়িয়ে গেলি। জীবন বুঝি এমন বৃথাই হয়ে গেল তোর? বিষাদিনের মন উত্তর দেয়নি, সে যে পরিপূর্ণ বিরহে আচ্ছন্ন। হঠাৎ প্লাবন আর বিষাদিনী ছাড়াও আরেকজনের গলার স্বর পাওয়া গেল, অশালতা। প্লাবনের মা এখানে এসে দাঁড়িয়েছে। বিষাদিনীর মাথায় আদরে হাত বুলিয়ে গদগদ হয়ে বলল, বারে মা, আমার ছেলেটা দেখছি আজকাল তোমার সাথে থাকে, একদিন ঠিকই বুঝবে ওর মা ওর জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি। প্লাবনের শক্ত চোয়াল আরো শক্ত হলো, তাচ্ছিল্য হেসে বলল, সন্তানের জীবন থেকে দীর্ঘস্থায়ীভাবে সুখ কেড়ে নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমি সত্যিই জানি না, আর আমি জানতেও চাই না। নিজের অবস্থানকে দুর্বলতা বানিয়ে আরেকজনকে সেই দুর্বলতা দেখিয়ে কোনো স্বার্থ হাসিলের মানে আমার মস্তিষ্কে বোধগম্য হয় না। আশালতা নিজের ছেলের কথায় ভীষণভাবে অপমানিত বোধ করলেন। প্লাবন গটগট পায়ে চলে গেল সে জায়গা থেকে। পরিস্থিতি অন্যদিকে ঘুরল। বিষাদিনী যদি রাজি না হয়, সে ভেবে আশালতা তাড়াতাড়ি বিষাদিনীর কাছে যায়, বিনীতভাবে বলে, তুমি পারবে সবটা ঠিক করতে, আমার ছেলেকে সঠিক পথে নিয়ে এসো। বিষাদিনী ভরসা মাখা কণ্ঠে বলল, বিশ্বাস রাখুন, আমি সব ঠিক করে দিব। আশালতা স্বস্তির শ্বাস ফেলে। এ মেয়েটাকে একটু ভালো জায়গায় নিতে না পারলে সে যে মরেও শান্তি পাবে না। মেয়েটাকে ভালো রাখার কথা দিয়েছিল যে। বিষাদিনী তাদের বাড়ির লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে বসেছে। সে বড্ড রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্রনাথের এমন কোনো বই নেই যেটা তার কাছে নেই, এমন কোনো গান নেই যেটা সে জানে না। তার জীবনের দুটি পুরুষের প্রতি সে দুর্বল, এক বিষাদ ঢেলে দেওয়া প্রেমিক, আর দুই বিষাদ দূর করা রবীন্দ্রনাথ ঠাকুর। হঠাৎ তার সামনে টেবিলের উপর কিছু রাখার শব্দ হলো। দৃষ্টি দিতেই দেখলো কফির কাপ। বাংলায় এখনও তেমন কফির চলাচল নেই, বাহির দেশ থেকে আনা হয়। তার ভীষণ পছন্দ বিদায় বাহির দেশ থেকে এসব আনানো হয়েছে। বিষাদিনী কফির কাপটাতে চুমু দেওয়ার সময় তাদের বাড়ি অল্প বয়সী ঝিটা আমতা আমতা শুরু করলো। বিষাদিনী খেয়াল করলো সেই ভাব। কফির কাপের আরামদায়ক এক চুমুক দিয়ে কাপটা আবার আগের জায়গায় রাখলো। গম্ভীর কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলো, কি রে সরলা, কিছু বলবি? সরলা যেন এমন একটা প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে দ্রুত মাথা নাড়িয়ে বলল, দিদিমণি, আপনারে একটা কথা বলিতে চাই। বলিয়া ফেলুন। কথাটা বলেই ফিক করে হাসে বিষাদিনী। সরলা মেয়ে তার ছোট, কথাবার্তায় একটু শুদ্ধতা বেশি। পশ্চিম বাংলার কোনো গ্রাম থেকে এসেছে, খেয়াল নেই তার গ্রামের নামটা। বাড়িতে এমন কতগুলো কেয়ারটেকার আছে, সবার নামই বড় কষ্ট করে মনে রাখে সে। কতক্ষণ আমতা আমতা করে অবশেষে সরলা বলল, আপনার বাবা বলিতেছে পেটের সন্তানটা নষ্ট করিয়া দিতে।
কিন্তু আমি রাখিতে চাইতেছি। আপনি একটু বুঝিয়ে বলিবেন তাকে। এমন উদ্ভট কথায় সামান্য হোঁচট খেলেও নিজেকে সামলে নেয় বিষাদিনী। এ আবার নতুন কি? এমন কত শত ঘটনা আসছে। বাবার কি চরিত্র বলে কিছু আছে নাকি? কেবল টাকার সাম্রাজ্য আছে বলেই এখনো শুদ্ধ পুরুষ হয়ে বেঁচে আছে। আর মা তার কথায় না হয় বাদই দেওয়া যাক, স্বামী স্ত্রীর চরিত্রের চও নেই। বিলাসিতার নামে কতগুলো নষ্টামো ছাড়া কিছু কি হয়? এমন অদ্ভুত কথা আবদার ওই বিষাদিনীকে শুনতে হয়। আগে ভীষণ খারাপ লাগলেও এখন লাগে না, সয়ে গেছে শরীরে সবটা। বিষাদিনী ধীরে সুস্থে কফিটা শেষ করলো, স্বাভাবিক কণ্ঠে বলল, সামান্য টাকার জন্য শরীরটা না বিকালেও পারতি। মা বাবা টাকার জন্য অনেক চাপ দেয়। আমাদের মতন মানুষের যে পেট চালানোর আগেই পিঠে দায়িত্ব চাপিয়ে দেয়। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলে বলল, এ পাপ রেখেও বা কি করবি? এর চেয়ে ফেলে দে। ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে ওই লোক, মানে আমার বাবা বিশাল চৌধুরী। আমার যে অনেক শখ প্রথম সন্তানটি মানুষ করিব। তবে পাপের সন্তান কেন গর্ভে ধরতে গেলি? লাভ নেই এসব বলে। এর চেয়ে ওই লোক যেমন চায় তেমন কর, তোরই লাভ। তোরাও না টাকার জন্য কি যে করিস। সরলা মাথা নিচু করে বলল, আপনার তো অনেক টাকা আছে, তাই বুঝিতে পারিবেন না আমাদের অসহায়ত্ব। আপনারা তো অনেক সুখেই থাকিতেছেন। বিষাদিনী আর কিছু বলে না, কিছুক্ষণ মৌন রয়। তাচ্ছিল্য হাসে মনে মনে। অনেক সুখে আছে, টাকা থাকলেই কি সুখী? কই, সে তো সুখী হতে পারছে না। এমন নরকে থাকলে কেই বা সুখী হতে পারে? নিজের প্রশ্নে নিজের মাঝেই রাখে সে। হঠাৎ অদ্ভুত স্বরে বলল, সরলা, তোর সাথে যে বিশাল চৌধুরী অন্যায় করলো তার বিচার চাইবি না? চল, আমরা বড় পুলিশ অফিসারদের সাহায্য নিব, আমার বাবার কেচ্ছা কাহিনী ছড়িয়ে দিব। যাবি? ভীতু সরলা কেঁপে ওঠে, দু হাতে না না করে বলে, কখনোই না দিদিমণি, আমি বরং বাচ্চাটা নষ্ট করিয়া ফেলবো, তবুও ওই ভেজালে যাব না। বিষাদিনী সরলাকে বোঝানোর চেষ্টা করে। ভীত সরলা ছুটে বের হয়ে যায়। পরক্ষণে বিষাদিনীর গালে শক্ত চর পড়ে। বিষাদিনী অবাক হয়ে তাকাতেই দেখলো ছোট হাতাযুক্ত বক্ষবন্ধনীর সাথে পাতলা মসলিন শাড়ি পরা তার তথাকথিত মা নামক মহিলা। বিষাদিনী যেন থাপ্পড়টা গায়েই মাখল না, আরাম করে নরম কেদারায় বসে আয়েশি ভঙ্গিতে বলল, আরে মিসেস রঞ্জিতা, লাইব্রেরিতে পা রেখেছেন কেন? ইস, আমার লাইব্রেরিটা অপবিত্র করে দিলেন। তার সামনে অতি সুন্দরী মহিলা ফুঁসে ওঠে বললেন, খাইয়ে খাইয়ে একটা কালসাপ পুড়ছি, শীঘ্রই তোমাকে বিদায় করব এ বাড়ি থেকেই। নিজের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অকৃতজ্ঞ মেয়ে। বিষাদিনী উত্তর দেয় না। মানুষকে উত্তর দেওয়া যায়, অন্য কিছুকে না। নিজের মনে তীব্র ঘৃণা জন্ম নেয়। এ কেমন ভাগ্য তার। শুভ্ররাঙ্গা মেঘ ভেসে যাচ্ছে আকাশ পথে, তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। যখন যেখানে ঠাঁই মেলে তখন সেখানেই থেকে যায়। তিস্তার জীবনে আজকে একটা নতুন ভোর, নতুন সকাল আর নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার দিন। গতকাল রাতে দাদি বারবার বলছে তার নাকি সতীত্ব কেড়ে নিয়েছে তাকে আটকে রাখা জানোয়ারগুলো। সে শত চেষ্টা করে দাদিকে বোঝাতে পারেনি যে তার সাথে খারাপ কিছুই হয়নি। দাদি ভেবেছে সে হয়তো খারাপ জিনিসটা বুঝে না, তাই তার সাথে যে খারাপ হয়েছে তা বুঝতে পারছে না। কত রকমের নোংরা প্রশ্ন করছে দাদি। তিস্তা শেষমেশ কেঁদে দিয়েছে ক্লান্ত হয়ে। তার সাথে কোনো নোংরামি হয়নি, অথচ দাদি মানতেই চাইছে না। তনয়া তখন বুঝেছিল মেয়েটার মনোভাব। শাশুড়িকে তখন সেই এসব প্রশ্ন করতে বারণ করেছে। ছুটন্ত তিস্তা সামান্য মূর্ছে যায়। কি হচ্ছে তার সাথে? এসবের সাথে কোনো কালেই সে পরিচিত ছিল না। বাড়ির মানুষ তাকে বিশ্বাস করছে না। বাইরের মানুষ তার সাথে কিভাবে লড়বে? বাইরের মানুষের সাথে কিভাবে লড়বে সে? সকাল হতে না হতেই তিস্তা উঠে হাত মুখ ধুয়ে স্নান করে নেয়। কার মতন বাড়ির উঠোনে এসে চুল শুকোচ্ছিল। তনয়া বেগম তখন বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছে। সকাল সকাল মেয়েকে স্নান করতে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি এত সকালে স্নান করলে যে?
এই রবিবার থেকে তো আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু আম্মা, পড়াশোনাও তো করতে হবে। তাই বকুল গো বাড়িতে যাব, কোনো পড়া দাগিয়ে দিয়েছে কিনা সেটা দেখে আসবো। তনয়া বেগমের হাতে থাকা ঝাড়ুটা পড়ে গেল। তনয়া বেগমের হাতে থাকা ঝাড়ুটা পড়ে গেল। মেয়েটা যদি এখন বাইরে যায়, গ্রামবাসীর প্রতিক্রিয়া কেমন হবে? ওর দাদি তো মানতে চাইছে না মেয়েটার মুখের কথা, গ্রামবাসী মানবে? মানুষ বরাবরই অদ্ভুত প্রাণী। অন্য কারো খারাপটা শুনতে তার মনে মনে পৈশাচিক আনন্দ পায়। ভালোটা যেন মানতেই পারে না, খারাপটা শুনে আফসোস করার মতন মজার কাজ হাতছাড়া করতে চায় না তারা। তনয়া বেগম মেয়েকে না করার আগেই মেয়ে ছুট লাগালো বকুলদের বাড়ি। তনয়া বেগমের ভয় হচ্ছে, মেয়েটা এখনো দুরন্তপনা করছে, কিন্তু হয়তো আর বেশিক্ষণ পারবে না এই দুরন্তপনা দেখাতে। বকুল, ও বকুল, কোথায় তুই? একটু বাইরে আয় তো। এমন 4-5 বার ডাকার পরও বকুল নামের মেয়েটি বাইরে এলো না। আশ্চর্য, বকুল তো এক ডাকেই সদা হাজির থাকতো, তবে আজ কেন আসছে না? এত জোরে ডাকার পর ওরা ডাক শুনছে না কেন? তিস্তা বিরক্ত হলো। সেই কতক্ষণ থেকে যাবৎ ডেকে যাচ্ছে মেয়েটাকে, কিন্তু মেয়েটা কোনো খোঁজ খবর নেই। তিস্তা আরেকবার ডাকার জন্য প্রস্তুতি নিতেই ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো বকুলের মা। তিস্তাকে দেখে তিনি যেন 7 আসমান থেকে পড়ল। অবাক নয়নের তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই মেয়ে, তুই এই শরীর নিয়ে ঘর থেকে বেরিয়েছিস কেন? যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। গ্রামের ছেলে মানুষ বা অন্য কেউ দেখলে কি হবে? ছি 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 ছি, যা বাড়ি যা। বকুলের মায়ের কথা অবাক হলো তিস্তা। তাকে দেখলে কি এমন হবে ভেবে পাচ্ছে না সে। বিস্মিত কণ্ঠে তিস্তা বলল, জেঠিমা কি হবে? জেঠিমা কি হবে আমায় দেখলে? এভাবে বলছো কেন? বকুলের মা আর একটু এগিয়ে এলেন তিস্তার দিকে, গলা ছেড়ে ভীষণ নাক মুখ কুঁচকে বললেন, কিরে, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? আবার জিজ্ঞেস করছিস কি হবে তোকে দেখলে? তোর বাড়ির মানুষের কি আক্কেল জ্ঞান নেই? তুই না হয় কিছু বুঝিস না, তারা তো বুঝে। কিভাবে একা ছাড়লো তোকে? তিস্তা যেন অবাকের উপর অবাক হচ্ছে। মেয়েটা মায়ের কথার ধরনের সাথে কাল রাতের দাদির কথার ধরনের মিল পাচ্ছে সে। তবে কি বকুলের মাও ভাবছে তার সতীত্ব নেই? তিস্তার অবুঝ মাথায় বকুলের মায়ের অহেতুক আচরণের কারণটা বোধগম্য হলো। সে ব্যক্তিব্যস্ত কণ্ঠে বকুলের মায়ের ভুল ধারণাগুলো ভাঙ্গাতে বলল, না না জেঠিমা, তুমি বোধহয় ভুল ভাবছো। আমার সাথে ওরা কিছু করেনি, কোনো নোংরামি করেনি, বিশ্বাস করো। তিস্তার এহেন কথায় বকুলের মায়ের মনোভাব আরও গাঢ় হলো। মেয়েটা কি এখনো শাক দিয়ে মাছ ঢাকতে এলো? দূর, এ মেয়ের সাথে কথা বলতেও রুচিতে পারছে না। না, বকুলকে ওর সাথে মিশতে দেওয়া যাবে না। ভদ্রমহিলা তিস্তা থেকে মুখ ফিরিয়ে ঘরে যেতে যেতে বলল, তোর সাথে কি হয়েছে না হয়েছে তা আমরা ভালো করেই জানো। একদম বকুলের ধারে কাছে ঘেসবি না। ভ্রমরী, তারপর আরেকটা মেয়ে, কি যেন নামখানা, ওদের তুলে নিয়ে মেরেই ফেললো। আর তুই বলছিস তোকে কিছু করেনি? আমরা কি এতই অবুঝ? যা দেখি, তোর বাড়ি যা। তোর সাথে মিশলে আমার মেয়েটার আর ভালো সম্বন্ধ পাবো না। আর কদিনের মাঝেই বিয়ে দিয়ে দেবো ওরে। বিয়ের সময় হয়ে গেলে ছেলে মেয়ে ঘরে রাখাও এখন যন্ত্রণা, পরে পাপ হয়ে যাবে। যা বাড়ি যা, আমার মেয়ের সাথে আর কোনোদিনও দেখা করবি না, যা। তিস্তা হতবাক। চেনা মানুষের চেনা ব্যবহার আজ যেন বড্ড অচেনা। তার মুখের কথা কেউ বিশ্বাস করছেই না। দোষ না করেও আজ সে কেন কাঠগড়ায় দাঁড়াচ্ছে? কিসের শাস্তি পাওয়া শুরু হলো? তবে মাথা চাপা অনুভব হয়। তিস্তার বুকে চাপা ব্যথা অনুভব হয়। এই জেঠিমাই তো কত আদর করে মাঝে মাঝে তাকে খাইয়ে দিয়েছিল। এই জেঠিমাই তো কত আদর করে গাছের কাঁচা আম মাখিয়ে দিয়েছিল। তবে আজ তার বিরাট পরিবর্তন কেন? তবে কি সেই আধার ঘরের 5 দিন তিস্তার পুরো জীবনটাকে আধার করে দিবে? তিস্তা হাঁটার শক্তি যেন লোপ পায়। বকুলও কি তবে আর তিস্তার সাথে খেলবে না? যে উচ্ছ্বাস নিয়ে ছুটে এসেছিল তিস্তা, সে উচ্ছ্বাস হঠাৎ করে বিষণ্ণতার রূপ লাভ করলো। মিয়ে গেল তার ফুটন্ত চঞ্চলতা। ধীর পায়ে সে বকুলদের বাড়ি থেকে বেরিয়ে এলো।
এখন তার লজ্জা লাগছে। সে কি নোংরা মুখ সবাইকে ঢ্যাং ঢ্যাং করে দেখাতে বেরিয়েছে। রাস্তার সবাই তবে তার দিকে তাকিয়ে আছে কেন? সবার অদ্ভুত চোখের দৃষ্টি দেখে মিয়ে যায় তিস্তা। চোখ মুখ খিচে ছুট লাগায় বাড়ির উদ্দেশ্যে। সবাই কেমন বদলে গেল 5 দিনে বিবর্তনে। তাকে দেখে সবাই কানাকানি করে কি যেন বলে। সে কি এতটাই নোংরা হয়ে গেল? পাহাড় সমান অবিশ্বাস্য কাহিনী কুড়িয়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছে তিস্তা। এখন সত্যিই মনে হচ্ছে তার বাহিরে বের হওয়াটাই ভুল ছিল।